আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইতিপূর্বের লেসনে আমরা বিচার বিভাগ সম্পর্কে একদম বিস্তারিত জেনেছিলাম। বিচার বিভাগের গঠন থেকে শুরু করে কার্যাবলী এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সামগ্রিক একটা ধারণা আমরা পেয়েছি। আজকের এই লেসন থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিচার বিভাগের পরের যে টপিক, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। তো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, প্রশাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় এবং তারা কারা কে কি কাজ করে, এটা সম্পর্কে আমরা এই লেসনে আমরা জানবো। তো প্রথমেই বলি যে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো আছে, আগে প্রশাসন কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করি। প্রশাসন হলো কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য একাধিক ব্যক্তিকে নিয়ন্ত্রণ বা পরিচালনা এবং তাদের কাজের সমন্বয় সাধন করা। অর্থাৎ কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে সাধনের জন্য একাধিক ব্যক্তিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং তাদের কাজের সমন্বয় সাধন করা, এটাই হচ্ছে প্রশাসন। এটা তোমাদের বইয়ে যেরকম আছে সেভাবেই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এটা আসলে দুই স্তরে বা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। তাহলে একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে কি মাঠ প্রশাসন। তাহলে আমরা কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাব। তাহলে আমাদের বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কয় স্তরে বিভক্ত? দুই স্তরে বিভক্ত। তাহলে একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। তাহলে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন। তাহলে মাঠ প্রশাসন। ওকে, তাহলে দেখো যে কেন্দ্রীয় প্রশাসন বলতে কি বোঝায় সেটাই আমরা এখন জানার চেষ্টা করব প্রথমে। তো কেন্দ্রীয় প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসন কি সেটা যদি বলি, যে একদম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিবালয়, অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাইকে নিয়ে আসলে কেন্দ্রীয় প্রশাসন। বাংলাদেশ যেহেতু এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, মানে একটা মাত্র কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিচালিত যে নিয়ম কানুন সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে হচ্ছে মাঠ প্রশাসন। তার মানে কেন্দ্রীয় প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে মূলত মাঠ প্রশাসন। তাহলে বাস্তবায়নের কাজ করে হচ্ছে, সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করে হচ্ছে মাঠ প্রশাসন, আর সিদ্ধান্ত গ্রহণ করে হচ্ছে যে তোমার কেন্দ্রীয় প্রশাসন। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় প্রশাসন, অন্যদিকে মাঠ প্রশাসন হচ্ছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। তো প্রথমে আলোচনায় যে চলে যায় কেন্দ্রীয় প্রশাসনে কারা থাকে। কেন্দ্রীয় প্রশাসনে রাষ্ট্রপতির যে দপ্তর রয়েছে, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হচ্ছে মূলত কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ, মানে একদম যদি আমরা বলি যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি বিশেষ করে যে আমাদের দেশের ক্ষেত্রে, যেহেতু আমাদের দেশ একটা সংসদীয় সরকার ব্যবস্থার দেশ এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার দেশ, তো কিছু কিছু দেশের নামমাত্র, যেমন আমাদের দেশের নামমাত্র রাষ্ট্রপতি, অর্থাৎ তিনি রাষ্ট্রপ্রধান, নামমাত্র রাষ্ট্রপ্রধান, এবং তিনি কার্যনির্বাহী হিসেবে কাজ করেন, প্রকৃত কার্যনির্বাহী হিসেবে কাজ করেন কিছু দেশে। যেমন হচ্ছে ইউএসএ তে রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো বাংলাদেশে হচ্ছে তিনি নামমাত্র একজন রাষ্ট্রপ্রধান। তো বাংলাদেশের নামমাত্র যেহেতু রাষ্ট্রপ্রধান, সেই হিসেবে তিনি যে কাজগুলো করেন সেগুলো রাষ্ট্রপতির কাজ হিসেবে তিনি এটা বিবেচিত। তবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এবং তিনি রাষ্ট্রের মোটামুটি ভাবে তিনি দায়িত্ব পালনকালীন সময়ে তিনি রাষ্ট্রের সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সেই সাথে তিনি তাকে দায় মুক্তিও দেওয়া হয়েছে। তো রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রজাতন্ত্রে মানে কর্মরত, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি রাষ্ট্রপতি, তিনি প্রজাতন্ত্রে কর্মরত। প্রধানমন্ত্রীর বিষয়টাও আসবে এখানে। তাহলে আমরা কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে প্রথমে বললাম হচ্ছে রাষ্ট্রপতির বিষয়ে একটু করে কথা বললাম, যদিও বা কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে রাষ্ট্রপতি থাকে। এরপরে থাকে হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে প্রধানমন্ত্রী তার দায়িত্বগুলো পালন করেন। যেমন ধরো প্রধানমন্ত্রী দুই ধরনের দায়িত্ব পালন করেন, একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে রাজনৈতিক। তাহলে রাজনৈতিক দায়িত্বের বাইরেও প্রধানমন্ত্রী যে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়ের প্রধান হিসেবে, মানে মানে সর্বোচ্চ ব্যক্তি হিসেবে যদি আমরা বলি যে মন্ত্রী পরিষদের যেহেতু তিনি প্রধান, তাহলে আমাদের দেশের যে মন্ত্রী পরিষদ আছে সেই মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে যেহেতু তার ভূমিকা রয়েছে, তিনি যে কোনো মন্ত্রণালয়ের কাজের তদারকি করতে পারে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী যেহেতু যে কোনো মন্ত্রণালয়ের কাজের তদারকি করতে পারে, সেই হিসেবে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো প্রশাসনিক ক্ষেত্রে তিনি যে দায়িত্বগুলো পালন করেন সেগুলো প্রশাসনিক বিবেচনায় আসবে। আর মন্ত্রী পরিষদ যেটা আছে বাংলাদেশে, সেই মন্ত্রী পরিষদের অধীনে অনেকগুলো কাজ বাস্তবায়িত হয়। অর্থাৎ বলতে গেলে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে প্রশাসনিক সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে মন্ত্রীরা, মন্ত্রী পরিষদ, আমরা মন্ত্রী পরিষদ বলছি। তো এরা হচ্ছে তোমার শাসন বিভাগের আওতাভুক্ত। শাসন বিভাগের মধ্যে আমি প্রথম দিকের ক্লাসে তোমাদেরকে বুঝাইছিলাম যে শাসন বিভাগে একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। তো যে শাসন বিভাগের কথা বলছিলাম, সেই শাসন বিভাগ দ্বারাই আসলে হচ্ছে প্রশাসনিক, বিশেষ করে প্রশাসনিক কাঠামোটা গড়ে ওঠে। রাজনৈতিক অংশ, অরাজনৈতিক অংশ। তো রাজনৈতিক অংশ হচ্ছে এরাই, এই যে রাজনৈতিক অংশ হচ্ছে এরাই।
তো রাজনৈতিক অংশ হিসেবে এরা একদিকে বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ একদিকে রাজনৈতিক দায়িত্বও পালন করে, অন্যদিকে প্রশাসনিক দায়িত্বও পালন করে। অরাজনৈতিক অংশ যারা, এই অরাজনৈতিক অংশ বলতে এখানে বিশেষ করে আমলারা, যাদেরকে দিয়েই হচ্ছে সচিবালয় গড়ে ওঠে, আমলা, হ্যাঁ, আমলাগণ। তো এদেরকে নিয়ে মূলত সচিবালয়ের কাঠামো গড়ে ওঠে, তার অধীনস্থ যে কাঠামো রয়েছে সেটা। তো কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে আমরা বিশেষ করে দেখি যে রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর এবং মন্ত্রিপরিষদ, এবং এরপরেই আছে হচ্ছে সচিবালয়ের সচিবরা। অর্থাৎ এরা সবাই প্রশাসনিক কেন্দ্রীয় মধ্যে পড়ে। সচিবালয়ের যারা সচিবগণ রয়েছেন তারা সবাই কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে পড়ে। যেমন ধরো আমাদের দেশে সচিবালয়ের মন্ত্রণালয়ের অধীনে যে মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সচিবরা রয়েছেন। সচিবরা যেই দপ্তরে কাজ করেন সেটা হলো সচিবালয়। এবং এই সচিবালয়ের অধীনে কিন্তু আবার অনেকগুলো বিভাগ আছে, বিভাগের অধীনে আবার শাখা আছে। তার মানে আমরা যদি একটু কেন্দ্রীয় প্রশাসনটা যদি একটু মানে সিকোয়েন্স দিয়ে আমরা দেখি, তাহলে রাষ্ট্রপতি প্রথমে আসবে, প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রিপরিষদ, এরপরে হচ্ছে সচিবালয়। সচিবালয়ের অধীনে হচ্ছে বিভাগ আছে, বিভাগের অধীনে আবার শাখা আছে। তো আমাদের এটা আসলে ওইভাবে মানে একদম বিস্তারিত এটা জানতে হবে এরকম না, আমি জাস্ট হচ্ছে আইডিয়াটা দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা যাতে কার্যক্রমগুলো বুঝো। রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, মন্ত্রিপরিষদ, এবং হচ্ছে এরপরে সচিবালয় আছে, সচিবালয়ের অধীনে হচ্ছে বিভাগ আছে, বিভাগের অধীনে হচ্ছে কি শাখা। এখানে বিভাগ বলতে কি বোঝাচ্ছে, আসলে আমাদের যে 8টি বিভাগ আছে এগুলো বোঝাচ্ছে না। এখানে বিভাগ বলতে বোঝানো হচ্ছে যে সচিবালয়ের যে সচিবদের যে বিভাগ, হ্যাঁ, কার্যক্রমের যে কর্মকাণ্ডের যে বিভাগ সেটাকে বোঝাচ্ছে। এবং শাখা বলতে ওই বিভাগের অধীনে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে সেই শাখাগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ প্রশাসনিক কাঠামোর আওতাধীনে উপবিভাগ বা শাখা সমূহ বিদ্যমান রয়েছে। এরপরে আমরা মাঠ প্রশাসনের আলোচনায় যাই। মাঠ প্রশাসন বলতে আসলে আমাদের মাঠ প্রশাসন বলতে বিশেষ করে যেটা আমি এখানে যে বিষয়টা তোমাদেরকে মাত্র বললাম কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে, তাহলে আমরা কি কি দেখতেছি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সচিবালয়। এরপরে সচিবালয়ের অধীনে আছে কি যে বিভাগ, বিভাগের পরে আছে কি যে তোমার বিভাগের পরে হচ্ছে শাখাগুলো আছে, উপবিভাগ বা শাখাগুলো রয়েছে। তো এবার আসি হচ্ছে মাঠ প্রশাসন নিয়ে। মাঠ প্রশাসনটা একটু আগে আমি যেটা তোমাদেরকে লিখে দেখাইছিলাম, মাঠ প্রশাসনের ক্ষেত্রে হচ্ছে মনে রাখতে হবে যে এখানে আসবে বিভাগ, অর্থাৎ বিভাগীয় প্রশাসন আসবে। বিভাগীয় প্রশাসনের পরে আসবে হচ্ছে আমাদের বিভাগীয় প্রশাসনের পরে আসবে হচ্ছে জেলা প্রশাসন, জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পরে আসবে হচ্ছে উপজেলা প্রশাসন, তাহলে উপজেলা প্রশাসন। এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে মাঠ প্রশাসন, হ্যাঁ, মাঠ প্রশাসন। যদি এটা মনে না থাকে তাহলে হচ্ছে তোমাদের আরেকটা জিনিসের সাথে গুলাই যাবে, সেটা হচ্ছে স্থানীয় সরকারের সাথে গুলাই যাবে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের সাথে গুলাই যাবে। মাঠ প্রশাসন যেটা, যে মাঠ প্রশাসনটা হচ্ছে আমাদের দেশে বিশেষ করে জেলা, উপজেলা, বিভাগ, এটা। তো এটা নিয়ে আমরা আলোচনায় যাব। তার আগে আমরা আজকে প্রথমেই যেটা নিয়ে যাব, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমে হচ্ছে আমরা সচিবালয়ের গঠনটা নিয়ে আসলে কথা বলবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে যে সচিবালয়ের গঠনটা আছে, সেই সচিবালয়ের গঠনটা আমাদের আসলে একটু জানতে হয়। সচিবালয়ের কাজ কি সেগুলো আমাদের একটু জানতে হয়। তাহলে দেখো সচিবালয় যেটা, এই সচিবালয়ের গঠনটা আমরা বিশেষ করে যেটা দেখি সেটা হচ্ছে গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি হচ্ছে মন্ত্রী কি থাকে, মন্ত্রী থাকে। তো মন্ত্রীর অধীনে থাকে হচ্ছে কারা? মন্ত্রীর অধীনে থাকে হচ্ছে সচিবরা। এবং এটার একটা সিকোয়েন্স আছে। এই যে মন্ত্রী, মন্ত্রীর পরে থাকে হচ্ছে সচিব, সচিবের পরে হচ্ছে মানে সিনিয়র সচিব থাকে, সিনিয়র সচিবের পরে হচ্ছে তোমার অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, হ্যাঁ। তাহলে মন্ত্রীর পরে থাকে হচ্ছে সিনিয়র সচিব, এখানে অনেক বই হচ্ছে সচিব অথবা সিনিয়র সচিব লিখছে। এরপরে আছে হচ্ছে কি যে তোমার অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব। এরপরে থাকে হচ্ছে যুগ্ম সচিব, সচিব, যুগ্ম সচিবের পরে থাকে কে? যুগ্ম সচিবের পরে হচ্ছে যে তোমার উপসচিব, এরপরে সিনিয়র সহকারী সচিব, এরপর যুগ্ম সচিবের পরে হচ্ছে কে? উপসচিব। আমি এখানে লিখতেছি, তোমরা তোমাদের খাতার মধ্যে সিকোয়েন্স দিয়ে লিখবা। উপসচিব, উপসচিব পরে হচ্ছে সিনিয়র সহকারী সচিব। তাহলে যুগ্ম সচিবের পরে থাকে কে? উপসচিব, উপসচিবের পরে সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। তাহলে এখানে হচ্ছে সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব। এরপরে থাকে হচ্ছে সহকারী সচিব। তাহলে এটা হচ্ছে বাই সিরিয়াল সিকোয়েন্স, সহকারী সচিব। তাহলে আমরা যেটা জানলাম সহকারী সচিব, এই যে সচিবদের যে সিকোয়েন্স বা ক্রম, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। পরীক্ষায় এখান থেকে এমসিকিউ থাকতে পারে, হয়তো দিতে পারে যে তোমার এই যে প্রথম 3টা দিতে পারে, মন্ত্রীর পরে কারা থাকে, মন্ত্রীর পরে। এখানে অনেক বইয়ের মধ্যে এটাকে সিনিয়র সচিব উল্লেখ করেছে, আমি জাস্ট সচিব উল্লেখ করলাম। এটা হচ্ছে পর্যায়ক্রমিক, এটা হচ্ছে কি পর্যায়ক্রমিক। আসতে দিত
আসছে তো। তাহলে এই যে সচিবালয়ের বিষয়ে আমি যেটা বললাম যে বিশেষ করে এই সচিবদের ক্রম হচ্ছে এটা। সচিবালয়ের আসলে কার্যালয় মানে কার্যক্রম কি, সচিবালয় কি কি কাজ করে, কয়েকটা কাজ আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা কাজগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। কাজগুলো সচিবালয়ে যে কাজগুলো করেন সেই কাজগুলো নিয়ে আমি এখন কথা বলবো। কার্যাবলী, এর যে কার্যাবলী আমি এই পয়েন্টগুলো লিখে ফেললাম এবং এখানে দেখো নীতি প্রণয়ন, অর্থাৎ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যত নীতিমালা প্রয়োজন সব নীতি প্রণয়নের জন্য মূলত এই সচিবালয়ের কাজ করে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরিকল্পনা গ্রহণ, রাষ্ট্রের অভ্যন্তরীণ যত পরিকল্পনা বাস্তবায়ন এবং গ্রহণ করা দরকার সেই পরিকল্পনাগুলো প্রণয়ন করা সচিবালয়ের কাজ। এরপরে বাস্তবায়নাধীন প্রকল্প মূল্যায়ন করা, ধরো কোনো একটা প্রকল্প চলমান রয়েছে, ধরো পদ্মা সেতুর প্রকল্প যখন চলছিল সেই পদ্মা সেতুর মূল্যায়ন করা, অর্থাৎ প্রকল্পটা মূল্যায়ন করা কতটুকু কি হবে, এটা আসলে আদৌ জনগণের উপকারে আসবে কিনা, নাকি এটা একটা লস প্রজেক্ট, এইরকম এই প্রকল্পগুলো মূল্যায়ন করা, এটাও কিন্তু সচিবালয়ের কাজ। আর এটা হচ্ছে জাতীয় সংসদের দায়িত্ব পালনের ক্ষেত্রে মন্ত্রীদেরকে সহায়তা করা, মেইনলি মন্ত্রীরা যে বক্তব্যগুলো দিবেন, কি বলবেন, কোন বিষয়ে কি ধরনের বক্তব্য প্রদান করবেন এবং সামগ্রিকভাবে হচ্ছে তারা কি কি কাজ করবেন, কি বলবেন, সবকিছুই মূলত সংসদের যাওয়ার আগে হচ্ছে সচিবরা, হচ্ছে সচিবালয়ের সচিবরা এই বিষয়ে পরামর্শ প্রদান করেন। একইভাবে হচ্ছে আইন প্রণয়ন, অর্থাৎ হচ্ছে ধরো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয়ে সংসদ যে আইনটা তৈরি করে সেই আইনের বাইরে গিয়েও কখনো কখনো যে নীতিমালাগুলো তৈরি করে সেটাও অনেক সময় আইনে পরিণত হয়। যে কোনো ধরো যেগুলোকে প্রশাসনিক আইন বলি আমরা, সেই প্রশাসনিক আইনগুলো অনেক সময় সচিবালয় থেকে জারি হয়। অন্যদিকে হচ্ছে বাজেট প্রণয়ন, বাজেট প্রণয়ন বলতে ধরো কোনো প্রকল্প বা কোনো কাজের ক্ষেত্রে বাজেট দরকার হলে সেই বাজেটটাও মূলত সচিবালয় থেকে প্রণয়ন হয়। এরপরে ক্ষমতা অর্পণ, ক্ষমতা অর্পণের ক্ষেত্রে এখানে তোমাদের বইয়ে যেভাবে উল্লেখ করেছে সেটা হচ্ছে সরকারি কার্য সম্পাদনের ক্ষেত্রে যে তোমার কর্মদক্ষতা বৃদ্ধি এবং দ্রুততা আনয়নের জন্য সচিবালয়ের ভিতরে সংযুক্ত দপ্তর যেগুলো রয়েছে সেই দপ্তরের যে কোনো ব্যক্তি বা যে কোনো সদস্যকে যে কোনো ধরনের এক্সট্রা ক্ষমতা প্রদান করা, এটাও সচিবালয়ের কাজের মধ্যে পড়ে। ধরো সচিবালয়ের অভ্যন্তরীণ কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ অভ্যন্তরীণ কোনো ব্যক্তিকে ওই ক্ষমতা প্রদান করা, এটাও সচিবালয়ের কাজের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ব্যবস্থাপনা, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে কারা আসবে, কোন কর্মকর্তারা দায়িত্ব পালন করবে, কি ধরনের দায়িত্ব তারা পালন করবে, সব বিষয়েও শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের ব্যবস্থাপনা করবেন। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদন করবেন, প্রধানমন্ত্রী যে কাজগুলো দিবেন সেই কাজগুলো সুপ্রিম কোর্ট সচিবালয় করে থাকবেন, সরি সুপ্রিম কোর্ট না, এটা সচিবালয়। সচিবালয়ের কার্যাবলীর ক্ষেত্রে আমরা এই কাজগুলো আমরা লক্ষ্য করি। তাহলে এইগুলো তোমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে বহুপদী প্রশ্নে, বেশিরভাগ ক্ষেত্রে বহুপদী প্রশ্নে এরকম প্রশ্নগুলো আসে। তো বহুপদী প্রশ্নে যেটা হয় সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে দিয়ে রোমান সংখ্যার নিচের কোনটি সঠিক এরকম প্রশ্ন আসে না, এই ধরনের প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের এইখান থেকে আসতে পারে। এই যে জাস্ট এটা একটু জেনে নাও, নীতি প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন এবং এর পাশাপাশি বাস্তবায়ন প্রকল্প মূল্যায়ন, যে আদৌ এটা রাষ্ট্রের জনগণের জন্য ভালো হচ্ছে কিনা, জাতীয় সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন ক্ষেত্রে মন্ত্রীদেরকে সহায়তা করা, এবং আইন প্রণয়ন এবং বাজেট প্রণয়ন, ক্ষমতা অর্পণ এবং এর পাশাপাশি শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত অন্যান্য দায়িত্ব কাজ সম্পাদন করা। আমরা এই যে এখন যেটা জানলাম এটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের বিষয়ে। কেন্দ্রীয় প্রশাসনের পরে আছে হচ্ছে আমাদের মাঠ প্রশাসন। আমরা এর পরের লেসনে হচ্ছে মাঠ প্রশাসন সম্পর্কে জেনে নিব।